নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সমস্ত দর্শক বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সকালের প্রতিবেদন। বিষয় সীমান্ত সমস্যা ভারত বাংলাদেশের মধ্যে এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু মন্তব্য এবং সেই মন্তব্য সমস্যার সমাধানের লক্ষ্যে নাকি বাংলাদেশে যে তার সমর্থকদের যে ভারত বিরোধী মানসিকতা, সেই মানসিকতা উস্কানি দেওয়ার জন্যে সেই কথাগুলো বলেছেন কিনা এই বিষয়ে আলোচনা। সামনের মাস অর্থাৎ ফেব্রুয়ারি 17 থেকে 20 এই 4 দিন নয়াদিল্লিতে বৈঠকে বসবেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রধান দলজিৎ সিং চৌধুরী এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির প্রধান মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। নিয়ম অনুযায়ী বৈঠকের আগে কোন কোন বিষয়ে আলোচনা হবে, অর্থাৎ কি কি বিষয় উঠবে আলোচনায়, সেই এজেন্ডা পরস্পরের মধ্যে দেয়া নেওয়া হয়ে থাকে এবং তার ভিত্তিতে আলোচনাও হয়ে থাকে। এবার বিজিবি এবং বিএসএফের মধ্যে সেটা ঠিক হয়েছে কিনা সেটা পরিষ্কার নয়, না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ যেটা খবর পাওয়া যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বেরিয়ে এসে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের কাছে বলেছেন বাংলাদেশের তরফ থেকে কোন কোন বিষয় উঠবে দিল্লির আলোচনায়। তার মানে আলোচ্য বিষয়গুলি একটু তখনই ঠিক হয়েছে, এটা গতকাল বুধবারের কথা, গত পরশু বুধবারের কথা, তখনই আলোচনার বিষয়গুলি ঠিক হয়েছে। সুতরাং সেগুলো ভারতের সাথে তার দেয়া নেয়া কিংবা বর্ডার বিজিবির কাছেও সে খবরগুলো তখনও যায়নি। তিনি কি বলেছেন সেই আলোচনায় অবশ্যই যাব, তবে তার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখব। উপদেষ্টা ভারতের বিরুদ্ধে একগাদা অভিযোগ এনেছেন। প্রশ্ন ওঠে বাংলাদেশের জনতার মনে এবং বিশেষ করে তার যে সমর্থক যারা আছে এই সরকারের, তাদের মনে ভারত বিরোধিতার আগুনে ঘি ঢালা ছাড়া আর কোনো উদ্দেশ্য কি পূরণ হলো? সাংবাদিকদের কাছে এসব কথা বলে পূরণ হওয়ার কথাও নয়। যাদের সামান্য কূটনৈতিক আচার আচরণ সম্পর্কে কাণ্ডজ্ঞান আছে তারা কিন্তু এমন করতেন না। বাংলাদেশের এই প্রাক্তন সেনাকর্তা, বর্তমানে যিনি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সামান্য কূটনীতির জ্ঞান থাকলে এবং কিভাবে আন্তর্জাতিক এই সমস্ত বিষয়ে কথাবার্তা হয় সেই জ্ঞানটা থাকলে তিনি এইভাবে অন্তত বলতেন না, এই যাত্রাপার্টির সেনাপতির মতো এটা করতেন না। তিনি বিজিবির কর্তাকে বিষয়গুলো জানিয়ে দিতেন, রাখতে বলতেন ভারত সরকারের কাছে কিংবা তার সাথে যখন আলোচনা হবে তাদের কাছে। তিনি কি বলেছেন সেই বিষয়ে যাওয়ার আগে আর একটা কথা বলবো। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়ে যারা আছেন তাদের এবং তাদের সচিবরা একটু যদি পড়াশুনো করে আলোচনা করতেন এবং সেই মতো সিদ্ধান্ত নিতেন, তাহলে পরে হাসির খোরাক হওয়ার হাত থেকে তাদের অন্তত বাঁচার সম্ভাবনা থাকে। যা তিনি বলেছেন তাতে প্রাক্তন সেনাকর্তার দুদেশের সীমান্ত চুক্তি সম্পর্কে আদৌ কোনো ধারণা আছে কি না সেটা নিয়েই সন্দেহ জাগে। কেন বলছি কথা বলবো, তবে তার আগে বলি উপদেষ্টা মহোদয় কি বলেছেন। বুধবারের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তিনি বলেছেন উত্তর পূর্বের কুলাউড়া রেল স্টেশনটি একটি ইন্টার কান্ট্রি রেল স্টেশন। এটা দুই দেশের, ইন্টার কান্ট্রি মানে ভারত বাংলাদেশ, দুই দেশের মানুষের যাতায়াত আছে সেখানে, সেই স্টেশন। এটি বাংলাদেশের 3 কিলোমিটার ভিতরে অবস্থিত। বাংলাদেশ এটা সম্পূর্ণভাবে নিজেদের দখলে নিতে চায় এবং ভারতীয়রা এখানে যে ফ্রি এন্ট্রি সুবিধা পায় সেটা তিনি বন্ধ করতে চান, মানে বাংলাদেশ বন্ধ করতে চায়। 2, তিনি অভিযোগ করেছেন যে সীমান্ত এলাকায় বিএসএফ চাষ করতে যাওয়া বাংলাদেশি কৃষকদের হত্যা করছে নাকি নির্বিচারে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্তের 0 পয়েন্ট থেকে 150 গজ ছেড়ে রেখে বেড়া দেওয়ার কথা,
ভারত সেটা না মেনে বেড়া দিচ্ছে। এছাড়া বাংলাদেশের নিরস্ত্র নিরীহ শান্তিপ্রিয় কৃষকরা চাষ করতে গেলে বিএসএফ এবং ভারতীয় গ্রামবাসীরা তাদের ধরে নিয়ে যাচ্ছে, আটকে রাখছে। 3, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয়রা। চোরাপথে অস্ত্রশস্ত্র, ড্রাগ, বিস্ফোরক পদার্থ ইত্যাদি ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, ওষুধ আখ্যা দিয়ে ড্রাগ পাঠানো হচ্ছে। 4, মৌরির চর এলাকার সীমান্ত পিলার বসানো নিয়ে যে সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করতে হবে, আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছতে হবে। 5, বাংলাদেশের সীমান্ত চুক্তির কিছু ধারার পরিবর্তন চাই। এটাই হচ্ছে মূল একটা খুব সবচেয়ে বড় কথা। কারণ কি এই পরিবর্তন চাওয়ার? কারণ এই ধারাগুলি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। এবার তাহলে দাবিগুলো নিয়ে আলোচনায় আসি। ভারতের করিমগঞ্জ জেলার প্রথমে হচ্ছে ওই কুলাউড়া স্টেশন। ভারতের করিমগঞ্জ জেলার মহিশ্মশান ও বাংলাদেশের শাহবাজপুরের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে ভারতীয় ক্রেডিট লাইনের, ভারতের টাকায় ভারত ক্রেডিট দিয়েছে, লোন দিয়ে করেছে, আওতায় কুলাউড়ার এই রেলপথটি চালু হয়েছে। কুলাউড়া শাহবাজপুর রেল, এই যে অংশটা যেটার কথা বলা হচ্ছে ভারতের সাথে যেটা যাওয়ার, সেই রেল সেকশনটা অনেকদিন বন্ধ ছিল এবং সেটা আবার তৈরি করে তার মধ্যে ব্রিজ তৈরি করতে হয়েছে, আরও অনেক জিনিস তৈরি করতে হয়েছে। এর 678 কোটি টাকায় এই রেলপথটি সচল করা হয়। এতে ভারত ঋণ দেয় প্রায় 556 কোটি টাকা, বাকি 122 কোটি টাকার যোগান দেয় বাংলাদেশ। বিদ্যমান মিটার গেজ এমব্যাঙ্কমেন্ট সংস্কার সহ 53 কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়। বাংলাদেশ রেলওয়েকে একই গেজে রূপান্তরের অংশ হিসেবে আখাউড়া থেকে সিলেট রেল লাইনকে ডুয়েল গেজে রূপায়ণ করা হয়েছে। এবং এই যে এগুলো করা হয়েছে এর একটাই কারণ হচ্ছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে সংযোগ রক্ষা করার জন্য বাংলাদেশের ওপর দিয়ে এটা গেছে বাংলাদেশের। এখন কুলাউড়াতে ভারতীয়দের জন্য আলাদাভাবে ইমিগ্রেশনের ব্যবস্থা করতে গেলে যে চুক্তি অনুযায়ী এই রেলপথ নির্মাণ এবং তার উপর দিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছিল সেটা বাতিল করতে হয় এবং সেটা বাতিল করে নতুন করে চুক্তি করতে হয়। এই নতুন করে চুক্তি করার এখতিয়ার কি এই সরকারের আছে? 1 নম্বর। তারপরও আরেকটা কথা হচ্ছে, আচ্ছা সেটা নয় করা গেল, অসুবিধার কথা নয়, তার জন্য যে আলোচনার প্রয়োজন হবে সেটা তো বিএসএফ বিজিবির মধ্যে আলোচনার বিষয় নয়, কিন্তু সামনের মাসে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে বিএসএফ এবং বিজিবির। তারা কি করে এই বিষয়টি নিয়ে আলোচনা করবে? সুতরাং এবার আসি পরের বিষয়ে। 2 নম্বর অভিযোগের মূল কারণ হচ্ছে সীমান্তে ভারতের কাঁটা তারের বেড়া দেয়া নিয়ে সাম্প্রতিক যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গিয়েছে সেইটার পরিপ্রেক্ষিতে এই আলোচনা। এই বিষয়ে ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে যে চুক্তি আছে সেটা একটু দেখা যাক তাহলে। বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশাবলী 1975, সেই অনুযায়ী উভয় দেশের যেটা জিরো লাইন, মানে যেখানে আন্তর্জাতিক যেখানটা লাইন গেছে সেখানে জিরো লাইনের 150 গজের মধ্যে প্রতিরক্ষা কি জিনিস করা যাবে না, কোন জিনিসটা করা যাবে না, সেখানে বলা আছে প্রতিরক্ষা বা ডিফেন্স সংক্রান্ত কোনো নির্মাণ করার নিষেধাজ্ঞা রয়েছে সেখানে, মানে ডিফেন্স সংক্রান্ত জিনিস করা যাবে না। দ্বিতীয়ত, এছাড়াও উভয় দেশের প্রয়োজনে শূন্য লাইন হতে 150 গজের মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ, খেয়াল করবেন কথাটা, উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের সম্মতি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। কোথায়? 150 গজে, জিরো লাইন থেকে, জিরো পয়েন্ট থেকে 150 গজের মধ্যে। এখন প্রশ্ন, ভারতের বক্তব্য বাংলাদেশ আপত্তি করেছে, কারণ অনেক জায়গায় হয়তো 150 গজের মধ্যেই ভারত কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে। এইবার ভারতের বক্তব্য, কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ কোনো প্রতিরক্ষা বিষয়ক নির্মাণ নয়, কোনো প্রতিরক্ষা বিষয়ক নির্মাণ এটা নয়,
এবং এটি একান্তভাবে অনুপ্রবেশ রোধ করার বিষয়, চোরাচালান বন্ধের বিষয়। তবু আলোচনা হতেই পারে, এর আগেও হয়েছে, আলোচনার প্রেক্ষিতে বন্ধ হয়েছে, সুতরাং সেটা ওখানে ঢাকঢোল পিটিয়ে সাংবাদিকদের বলার কোনো প্রয়োজন ছিল না স্বরাষ্ট্র উপদেষ্টার। 3 নম্বর, ভারতীয়দের বাংলাদেশে অনুপ্রবেশ ও চোরাচালানে মদদ দেওয়ার অভিযোগ তিনি করেছেন। এমন অভিযোগ শুনলে ঘোড়াও হেসে ফেলবে, ঘোড়া। কারণ কে কোন দিক থেকে অনুপ্রবেশ করছে না করছে সেটা ভারতের লোক জানে, যেমন তেমন আমার মনে হয় বাংলাদেশেরও যারা অন্তত বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ তারাও বলবে অনুপ্রবেশ কোত্থেকে কোথায় হচ্ছে। অবশ্য আসিফ নজরুলের মতো লোকেরা 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে বলার পর থেকে একেবারে চুপ মেরে গেছে। ঠিক আছে, তবু ধরে নেওয়া যাক অভিযোগটা নয় সত্যিই হলো, সত্যিই ভারতীয়রা বাংলাদেশে প্রচুর অনুপ্রবেশ করছে, ভারতীয়রা বাংলাদেশে চোরাচালান করছে। আরে চোরাচালান দু দেশের লোকই করে, ভারতের লোকও যেমন, ভারতের লোক না থাকলে চোরাচালান এপার থেকে না থাকলে ওখানে যাবে কি করে। এই কয়েকদিন আগে 4টে বাংকার আবিষ্কার হয়েছে, তার মধ্যে 62,000 বোতল ফেন্সিডিল পাওয়া গেছে, অন্যান্য জিনিস পাওয়া গেছে। তো সেটা তো পুরো বাংলাদেশের লোক এসে ভারতের সীমানায় ঢুকে এটা করতে পারে না। সেটা করেছে তো ভারতেরও চোরাচালানের দল আছে, বাংলাদেশেও যেমন চোরাচালান, তাদেরকে না পাঠালে তারা সেখান থেকে চোরাচালানটা যাবে কোথায়। সুতরাং এই যে চোরাচালানের দল ভারতেও আছে, বাংলাদেশও আছে। আর এটা বন্ধ করবার জন্যই তো কাঁটাতারের বেড়া দেওয়ার দরকার। বাংলাদেশ দিতে চায় না, কারণ তাদের ওই চোরাচালানে মদত থাকতেও পারে, মদত আছেও, সেই জন্যই তারা দিতে দেয় না এই বেড়া। কিন্তু ভারত তো সেটা দিতে চায়, ভারত দিলে তো চোরাচালানটা বন্ধ হবে। এবং তারা তো অভিযোগ করছেন ভারতীয়রা চোরাচালান করছে। তা আমরা যদি এখান থেকে এটা বন্ধ করা হয় ভারত থেকে, তাহলে তো সেটা ওনাদের কথাটাই রাখা হবে। তাহলে তারা কেন বাধা দিচ্ছে বাংলাদেশ? প্রশ্নটা উপদেষ্টা মহোদয় তিনি নিজেকে একটু করবেন। 4 নম্বর আছে মুহুরীর চর বিদায়। আচ্ছা, এটা নিয়ে আলোচনা অবশ্যই হতে পারে যে মুহুরীর চর নিয়ে যে বিবাদটা উঠেছে সেই বিবাদটা তার সেটা আলোচনার মাধ্যমে সেটা করতে পারে, ইট ইজ ওয়েলকাম। কিন্তু এটাই বা ওখানে বলার কি দরকার? ওটা তো এখান থেকে যখন এজেন্ডা পেপার যাবে তখনই তো সেটা বলা যায়। 5 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারত বাংলাদেশ দু দেশের মধ্যে সীমান্ত চুক্তি পরিবর্তনের দাবি। এটা নিয়ে বিশেষ করে কিছু কথা বলার আছে। এই চুক্তি কবে ও কিভাবে সম্পাদিত হয় সেই ইতিহাস কি এই উপদেষ্টা মহোদয় জানেন? তার জানা আছে? যদি না জানেন তাহলে একটু বলে রাখি। ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় 16ই মে 1974 সালে। স্বাক্ষর করেন ভারতের পক্ষে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের পক্ষে শেখ মুজিবুর রহমান। তারপরেও সেটার পরে আসে ছিটমহল চুক্তি। চুক্তি অনুযায়ী ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ছিটমহলগুলো এবং বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ছিটমহল বা এনক্লেভগুলো পরস্পরের মধ্যে বিনিময় করে নেওয়ার চুক্তি হয়। এই বিনিময়ের ফলে লোকসানটা হয় কিন্তু বেশি ভারতের, কারণ বাংলাদেশের মধ্যে ভারতের যে ছিটমহলগুলো ছিল সেটা আয়তনে অনেক বেশি, এবং ভারতের মধ্যে বাংলাদেশের যে ছিটমহলগুলো মানে যেগুলো ভারত নিয়ে নিল, আর বাংলাদেশে ভারতের ছিটমহলগুলো বাংলাদেশের অধীনে চলে গেল। তো এই যে বিনিময় হলো, এতে ভারতের কত হাজার একর জমি যে ভারতের বেশি চলে গেছে, অর্থাৎ ভারতের যে মূল ভূখণ্ড থেকে এই জমিটির পরিমাণ কমে গেল। এই কমে যাওয়া জমির পরিমাণ 40 বর্গ কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশের মধ্যে ভারতের এনক্লেভের বেশি জায়গা থাকার দরুন সেটা পাকাপাকিভাবেই ভারত থেকে বেরিয়ে গেল। নিয়ম অনুযায়ী বাংলাদেশের সংসদ, এগুলো আবার যেহেতু আন্তর্জাতিক চুক্তি সুতরাং সে দেশের সংসদে পাস করাতে হয়। এই চুক্তি পাস করে বাংলাদেশ সহজেই পাস করে দেয়, কিন্তু ভারতে ইন্দিরা গান্ধী সরকার সংসদের অনুমোদন পাননি
এবং অসমে তো প্রচণ্ড বিরোধিতা হয় পশ্চিমবঙ্গেও, এবং এই বিরোধিতার ফলে মামলা চলে যায় সুপ্রিম কোর্টে পর্যন্ত। সুপ্রিম কোর্ট বলে দেয় এই চুক্তি সংসদে পাশ হলে তবেই বৈধ, নইলে বৈধ নয়। সেটা এই বৈধতার ব্যাপার তারপর থেকে নানা সময়ে নানা রকম আলাপ আলোচনা ইত্যাদি হয়েছে, এবং শেষ পর্যন্ত এই যে চুক্তি সংসদের পাস, দুই দিকেই, সংসদের লোকসভা রাজ্যসভা দুই দিকেই এইটা পাস হয়। সেটা অনেক পরে নরেন্দ্র মোদীর সরকারের আমলে 2015 সালে এটা এই চুক্তি সম্পূর্ণ হয়। এখন এই চুক্তির মধ্যে পরিবর্তন করতে গেলে কি করতে হবে? পরিবর্তন করতে গেলে সংশোধিত অ্যামেন্ডমেন্ট আনতে হবে, কারণ এটা এখন আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট পর্যন্ত করে এই চুক্তিকে সেখানে রাখতে হয়েছে। কনস্টিটিউশনে ভারতের যে সীমানা, ভারতের যে মূল ভূখণ্ডের পরিমাণ, সেই সব পরিমাণগুলো সবগুলো পাল্টাতে হয়েছে এখানে। তো এর মধ্যে আবার সেটা যদি পাল্টানোর দরকার হয় তাহলে আবার কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে। ইতিপূর্বে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সংসদে পাস করাতে হবে সেই চুক্তি। ভারতের পার্লামেন্টে পাস হতে পারলেও বাংলাদেশও তো এখন তো সংসদ নেই, আছে কি বাংলাদেশের সংসদ? সুতরাং এই সংসদে এই চুক্তি যদি আলোচনার মধ্যে দিয়ে যদি চুক্তি হয়, আমরা ধরেই নিলাম, না ধরে নিলাম, তর্কের খাতিরে চুক্তি হলো, কিন্তু সেই চুক্তি বাংলাদেশের সংসদ পাস না করলে সেটা গ্রাহ্য নয়। তাহলে এই যে কথাগুলো বলা হলো আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে, তিনি একেবারে মিটিং সেরে বেরিয়ে এসেই ভারতের বিরুদ্ধে কয়েক দফা যে সমালোচনা শুরু করে দিয়ে দিলেন, তার উদ্দেশ্যটা কি? এটা কি কূটনীতিতে এটা কি তার কোনো কাজ দেবে? কিছুই কাজ দেবে না, বরং ক্ষতি করবে। তবু তারা এটা করবেন। তার কারণ হচ্ছে তাদেরকে ওই যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টের আগুনে ঘি ঢালতেই হবে। সেই ঘি ঢালার কাজটা তারা করছেন। তারা সব সময় বলছে আমাদের চাল দাও, মসুর ডাল দাও, এটা দাও, সেটা দাও, সবগুলো করছে। মাঝখানে পাকিস্তান থেকে 2 দফা এসছিল, সেসব শেষ হয়ে গেছে। পাকিস্তান দেবে কোত্থেকে? তারাও তো নেবে ভারত থেকে নিয়ে, তারপরে সেখান থেকে ঘুরিয়ে আসবে। তো এই যে ব্যাপারগুলো একটা অদ্ভুত ব্যাপার। বাংলাদেশের বর্তমান সরকার তারা মুখে বলছে আমরা ভারতের সাথে মিত্রতা চাই, বন্ধুত্ব চাই, ইত্যাদি ইত্যাদি, আর কাজ যেটা করছেন সেটা সম্পূর্ণ উল্টো। আমি বারবার বলি, বাংলাদেশের এই সরকারের চরিত্রের মূল চরিত্র হচ্ছে ওরা দরকার হলে একটা হাত রাখবে পায়ে দিয়ে দেবে, আর একটা হাত রাখবে গলায়। দরকার হলে পায়ে পড়তে পারে, আমাদের এটা দিন, চাল দিন, খেতে পাচ্ছে না, ডাল দিন, খেতে পাচ্ছে না, অমুক দিন তমুক দিন। এখন বাংলাদেশে রেল লাইন বন্ধ, রেল বন্ধ, কারণ ডিজেল নেই। আর এই সব নিয়ে যত রকমের ঝামেলা পাকানো সবগুলো পাকাবেন। তো কখনো পায়ে হাত দিচ্ছে, কখনো তারপরে আবার গলা চাপার জন্যে, গলা চেপে ধরার জন্য এগিয়ে যাচ্ছে। অদ্ভুত চরিত্র। এই চরিত্রের জানি না কতদিনে বাংলাদেশ এই চরিত্রের হাত থেকে বাঁচবে। এবং এদের মূল লক্ষ্য হচ্ছে ভারতের সাথে। তবে একটা জিনিস বলেই দিই, ভারত কিন্তু খুব বেশি দিন এসবগুলো সহ্য করবে না, কারণ সহ্যের একটা সীমা আছে, সেই সীমা পেরিয়ে গেছে। সুতরাং আবার বলবো, এই স্বরাষ্ট্র উপদেষ্টার মতো যারা ওখানে আছেন তাদেরকে বলবো, ভাবিয়া করিও কাজ। শুধু ঝগড়া বাঁধানোর, সম্পর্ক উত্তেজনাময় তৈরি করবার কোনো রকম চেষ্টা করবেন না। আমরা দুই প্রতিবেশী ভালোভাবেই থাকতে চাই। বাংলাদেশের যেমন ভারতকে দরকার, ভারতেরও বাংলাদেশকে দরকার। এটা মনে রাখা দরকার দুই বাংলাদেশের প্রশাসকদের। এখনকার মতো এখানেই থামছি, দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ।